ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন তেহরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে বিশ্বযোগে। ইসরায়েল কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে, মানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার কি মনে হয়? মানে যদি যুদ্ধ কৌশল কিংবা আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা ইসরায়েল মাথায় রাখে তাহলে তাদের এটা করা উচিত হবে না, এবং সম্ভবত তারা হয়তো সেটা নাও করতে পারে। কারণ এটা যদি করে তাহলে কিন্তু এটা যুদ্ধের এসকেলেশনটা অনেক বেশি বেড়ে যাবে। ইরান কিন্তু চাইলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারতো, যেটা দিমোনার কাছে ইরান কিন্তু মিসাইল হামলা করেছিল একবার, এবং করে তারা বলেছিল, মানে এটা প্রমাণ করেছিল যে আমরা চাইলেই তোমাদের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারে, কিন্তু তারা সেটা করেনি। এবং হিজবুল্লাহ তাই তারাও দিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি কিন্তু একবার মিসাইল হামলা করেছিল। এটা হচ্ছে বার্তা দিয়েছিল ইসরায়েলকে যে তোমরা যদি আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা করো আমরাও কিন্তু পাল্টা হামলা চালাতে পারবো। তো ইসরায়েল এই জিনিসগুলো যদি মাথায় রাখে এবং আন্তর্জাতিক চাপ এবং এই বিষয়গুলোকে যদি তারা আমলে নেয়, সেক্ষেত্রে তাদের এটা উচিত হবে না যে ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করা, কারণ এটা যদি তারা করে বসে ইরান একটা অনেক বড় জবাব দিবে, এবং এটা কিন্তু যুদ্ধের একটা মানে তীব্রতা বাড়াবে, এবং এটা কিন্তু পুরো একটা রিজনাল ওয়ারে চলে যেতে পারে। সেই জন্য আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না যে ইসরায়েল প্রথম দফাতেই ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারে। তারা বড়জোর ইরানে কোনো চোরাগুপ্তা হামলা, যেটা ইসরায়েল সবসময় করে থাকে, এর আগেও তারা তাই করেছিল, যে চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করতে পারে কিংবা কোনো ব্যক্তিকে অ্যাসাসিনেশন করার চেষ্টা করতে পারে। যেমন আগামী শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা তিনি জুমার নামাজ পড়ানোর জন্য আসছেন, তিনি মাঝে মাঝে আসেন খুব মানে দেখা যায় যে কয়েক বছর পর পর তিনি একবার জুমার নামাজ পড়ান, এবং তখন খুবই মানুষজন সেখানে থাকে, প্রায় 30-40 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। তো এই শুক্রবারে তিনি জুমার নামাজ পড়াবেন, খুব গুরুত্বপূর্ণ হয়তো কোনো মেসেজ তিনি দিবেন। তো সেই মানে নামাজের জামাতের মধ্যে হামলা হয় কিনা সেটা নিয়েও একটা আশঙ্কা আছে, চোরাগুপ্তা হামলা হতে পারে। এগুলো হয়তো ইসরায়েল করতে পারে, তবে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে যে সরাসরি পারমাণবিক স্থাপনায় হামলা করার সাহস ইসরায়েল দেখাবে। আর সেক্ষেত্রে বিশ্বের বাকি অংশের ভূমিকা কি হবে? মানে সত্যি যদি পারমাণবিক স্থাপনায় হামলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যাবে সেটা তো আপনি বলছিলেন, কিন্তু বিশ্বের বাকি অংশের ভূমিকা কি হবে তখন? দেখুন, মানে আমেরিকা এবং ইউরোপ তো সবসময় ইসরায়েলের পাশে থাকে। ইসরায়েল যে এত বড় গণহত্যাগুলো চালাচ্ছে দীর্ঘ বহু বছর ধরে, বিশেষ করে গত 1 বছর তো অনেক বেশি তীব্র গণহত্যা চালিয়েছে, তারপরও কিন্তু আমেরিকা এবং ইউরোপ, ন্যাটো তারা ইসরায়েলের পাশে ছিল। সে এক্ষেত্রে হয়তো থাকবে শেষ পর্যন্ত, কিন্তু রাশিয়া, চীন এবং অন্যান্য যে যারা জোট নিরপেক্ষ দেশগুলো রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিবে। অর্থাৎ বিশ্ব কিন্তু দুই ভাগ হয়ে যাবে। একটা পারমাণবিক কেন্দ্রে হামলা হওয়া কিন্তু খুব সহজ বিষয় না। এতে শুধু ইরানের ক্ষতি হবে না, এটা কিন্তু পরিবেশ নষ্ট হয়, এবং এটা কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এই যে রেডিয়েশন গুলা। এবং এটা আমরা এর আগেও দেখেছি যে জাপানে যখন ফুকুশিমাতে সুনামি হয়েছিল, কিংবা চেরনোবিল রাশিয়াতে যখন পারমাণবিক কেন্দ্রে যখন দুর্ঘটনা ঘটেছিল, তখন কিন্তু কি ঘটনা ঘটেছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ঘটনা হবে যদি তারা এটা করে, এবং ইরানও পাল্টা সেটা করবে, তখন ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা করবে, এবং বিশ্ব দুভাগে ভাগ হয়ে যাবে এবং রিজনাল ওয়ার ছড়িয়ে যেতে পারে এতে। সুতরাং ইসরায়েল এটা করা উচিত হবে না। পরিস্থিতি মোটেই স্বস্তির নয়, বরং নানা ধরনের আশঙ্কা বিরাজ করছে চারদিকে, আমরা যেটি জানছিলাম। আপনার কাছ থেকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, তেহরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমানের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।